হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইচ্ছে পূরণ চ্যানেল। আমি সুরশ্রী। তো আজ আমরা চলে এসেছি পাঁচমারিতে, আর এটা হলো পাঁচমারির বি ওয়াটারফল। মধ্যপ্রদেশের প্রসিদ্ধ হিল স্টেশন হলো এটি। কলকাতা থেকে কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, দুদিনের ট্যুর প্ল্যান কি হবে, কতটা কম বাজেটের মধ্যে পুরো ট্রিপটা প্ল্যান করা যায়, তার A to Z ইনফরমেশন আমি এখানে শেয়ার করব। চলুন তাহলে স্টার্ট করা যায়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন হয়ে হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন রাত 11:30টায় হাওড়া টু মুম্বাই মেল হাওড়া স্টেশন থেকে ছাড়বে। তো আগে আমাদের শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার ট্যাক্সি ধরতে হবে। তো অলমোস্ট 300 টাকার মধ্যে আপনারা শিয়ালদা থেকে হাওড়া ট্যাক্সি পেয়ে যাবেন। রাস্তায় ট্রাফিক জ্যাম না থাকলে অলমোস্ট 30 to 40 মিনিটসের মধ্যেই হাওড়া স্টেশন পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন ওয়েট করছি 8 নম্বর প্ল্যাটফর্মে, কারণ হাওড়া টু মুম্বাই মেল 8 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো এখন 11টা বাজে, 11টা নাগাদ ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো ট্রেনে তাড়াতাড়ি উঠে আগে লাগেজপত্র সেট করে নেব, কারণ পুরো 23 ঘন্টা পুরো একটা দিন আমাদের ট্রেনে কাটাতে হবে। আর এই ট্রেনটি যাবে পুরো মুম্বাই পর্যন্ত, বাট আমরা নামবো পিপারিয়া স্টেশনে, কারণ পাঁচমারি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো পিপারিয়া। তো আমরা এখন পৌঁছে গেছি পিপারিয়া রেলওয়ে স্টেশনে। এটা হলো পিপারিয়া রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টার উপরে লেট, এখন ঘড়িতে বাজে 11টা। তো হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল, হোটেল 1 নম্বর প্ল্যাটফর্মের এপাশে। তো আমরা এখন এপাশে চলে এসেছি, আর হোটেলের গাইড মতো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল আলকাতে। তো বেস্ট পার্ট হলো এটা কিন্তু পিপারিয়া স্টেশন থেকে মাত্র 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। তো আপনারা কিন্তু খুব সহজেই হোটেলে পৌঁছে যেতে পারবেন। রাতে 4-5 ঘন্টা স্টে করার জন্য হোটেল রেন্ট কিন্তু আমাদের কাছ থেকে 400 টাকা নিয়েছে। অ্যান্ড তার সাথে এদের কিন্তু ইনসাইড রেস্টুরেন্টও আছে, বাট রেস্টুরেন্ট ওপেন থাকে রাত 9:30 থেকে 10টা পর্যন্ত। এরপর যদি লেট হয় ঢুকতে, তবে কিন্তু আগের থেকেই অর্ডারটা বুক করে রাখতে হবে। আলকার যে বক্স অফিস আছে তার পাশেই কিন্তু আলকা হোটেল। তো আপনাদের এখানে আসতে একটুও প্রবলেম হবে না, কারণ এটা পুরো রোডের ওপরেই। তো এখন কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি পিপারিয়া থেকে পাঁচমারি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। এটা হলো পাঁচমারির ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকেই কিন্তু আপনারা পাঁচমারি যাওয়ার জন্য বাস, প্রাইভেট কার, শেয়ারিং কার সবকিছুই পেয়ে যাবেন। তো বেসিক্যালি দেশে যে কোনো জায়গা থেকে পাঁচমারি যেতে গেলে আপনাদের কিন্তু পিপারিয়াতে নামতে হবে, সেখান থেকে বাই রোডেই আপনারা পৌঁছাতে পারেন পাঁচমারিতে। সো রওনা দিয়ে দিয়েছি সাতপুরা পর্বতের মধ্যে অবস্থিত প্রসিদ্ধ হিল স্টেশন পাঁচমারির উদ্দেশ্যে। আর এই পিপারিয়া থেকে পাঁচমারির দূরত্ব হলো 54 কিলোমিটার। এখান থেকে বাসে করে যেতে চাইলে বাস ভাড়া পড়ে পার হেড 60 টাকা করে, আর শেয়ারিং কারে গেলে 200 থেকে 250 টাকার। আর যদি আপনারা কোনো প্রাইভেট কার বুক করে যেতে চান, তাহলে 1500 থেকে 1800 টাকার মতো পড়ে। তো গাড়ি এখন এগিয়ে চলেছে সমতল ভূমি ছেড়ে সাতপুরা রিজার্ভ ফরেস্টের জঙ্গলের মধ্যে দিয়ে। তো দেখতে দেখতে আমরা পাঁচমারি ক্যান্টে পৌঁছে গেছি। এটা হলো পাঁচমারি ক্যান্টের মেন এন্ট্রি গেট। তো আমাদের এখানে পৌঁছাতে অলমোস্ট সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আর এটা হচ্ছে আমাদের হোটেল শ্রীকৃষ্ণ। আর আমাদের গাড়ি কিন্তু আমাদের পুরো হোটেলের সামনে এনেই নামিয়েছে। আশেপাশে কিন্তু আরো হোটেল আছে, বাট এখানে আসলে একটা ফেসিলিটি পাবেন, আলাদা করে আপনাকে বাইক বা জিপসির জন্য বাইরে যেতে হবে না, এরাই সব ব্যবস্থা করে দেবে। তো এটা হচ্ছে আমাদের রুমটা কিন্তু যথেষ্ট বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। বিগ সাইজ উইন্ডো আছে, তার সাথে মিরর, এসি, টিভি, সমস্ত কিছুর ফেসিলিটিস যে আছে। ওয়াশরুমও যথেষ্ট বড় অ্যান্ড ক্লিন। আমাদের রুম রেন্ট 1500 টাকা পড়েছিল, কিন্তু সিজন অনুযায়ী রেন্টটা ভ্যারি করে। তো আমরা এখন বেরোবো, স্কুটি চলে এসেছে, সেটা নিয়ে আজকে আমরা এই নটি ফ্রি এন্ট্রি পয়েন্টে ভিজিট করব। স্কুটি ভাড়া আমাদের 500 নিয়েছে। আমরা দুজন ছিলাম বলে স্কুটি বুক করেছি। আপনাদের যদি লোক সংখ্যা বেশি থাকে, তবে কিন্তু আপনারা হোটেলে বলে জিপসিও বুক করে নিতে পারেন, এরাই সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে। অ্যান্ড তার সাথে স্কুটি নিলে অবশ্যই সেফটির জন্য একটা ভিডিও করে রাখবেন। তো প্রথমেই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলার জন্য চলে এসেছি এখানকার ফেমাস রেস্টুরেন্ট বেটা বাবরচিতে। রেস্টুরেন্টের ইনসাইড ভিউটা কিন্তু খুবই সুন্দর, ওয়েল মেনটেন, আর খুব সুন্দর করে ডেকোরেশনও করা। আরো একটা নিউজ আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু লাইভ মিউজিক ব্যান্ডের পারফরমেন্স হয়। তো আফটার সানসেট পাঁচমারিতে কিন্তু করার তেমন কিছু নেই। তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু লাইভ মিউজিকের মজা নিতে পারেন, যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন, কারণ এদের কিন্তু হোটেল
হোটেল পর্যন্ত ফ্রি ড্রপ ফেসিলিটিসও আছে। অর্ডার চলে এসেছে। একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু সমস্ত ধরনের ভেজ আইটেমই পাওয়া যায়। প্রতিটা মেনুই কিন্তু খুব টেস্টি এবং ফ্রেশ, আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এখানে। তো আপনারাও কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন। তো ঝটপট লাঞ্চটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট হান্ডিখোর উদ্দেশ্যে। তো এখন চলে এসেছি হান্ডিখো ভিউ পয়েন্টে। এটি মহাদেব রোডের প্রথম ভিউ পয়েন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে দুপাশে দুটো পাহাড়ের মাঝে বিশাল গভীর খাই রয়েছে, যার নিচ পর্যন্ত এত গভীর যে দেখতেও পাওয়া যাচ্ছে না উপর থেকে। স্থানীয় বাসিন্দা থেকে জানতে পারলাম বহু বছর আগে ইংরেজ আমলে মেজর হান্ডা নামে একজন ইংরেজ হর্স রাইড করতে গিয়ে এর মধ্যে পড়ে গেছিল। সেখান থেকে ধীরে ধীরে এই জায়গাটির নাম হান্ডিখো নামে পরিচিত হয়ে ওঠে। অনেকে একে সুইসাইড পয়েন্টও বলে। তো চারিদিকের এই পাহাড় ও গাছপালা দিয়ে ঘেরা একটা বিউটিফুল প্লেস হলো এটি। চলুন তাহলে যা যাক নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তো এখন আমরা চলে এসেছি প্রিয়দর্শিনী ভিউ পয়েন্টে, আর তার পাশেই আছে ইকো পয়েন্ট। দুটো স্পটই পাশাপাশি। তো এখানে যাওয়ার জন্য স্কুটি বা কার পার্কিং এর কোনো চার্জ লাগে না। রাস্তার পাশে গাড়ি পার্ক করে আপনাদের হেঁটেই যেতে হবে। তো পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 150 থেকে 200 মিটার পায়ে হাঁটা পথ অতিক্রম করার পরেই কিন্তু আপনারা এই সুন্দর ভিউ পয়েন্টের দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানকার ভ্যালি ও হিলসের ভিউ জাস্ট অসাধারণ। এখান থেকে কিন্তু আপনারা চওড়াগড়ের মন্দিরের ভিউটাও পাবেন। ওই যে দূরে পাহাড়ের ওপর মন্দিরটা, ওটা চওড়াগড়ের মন্দির। তো প্রিয়দর্শিনীর থেকে একটু আগালেই এটা হচ্ছে ইকো পয়েন্ট। ইকো পয়েন্ট মানে হলো এখান থেকে যদি কোনো আওয়াজ চিৎকার করা হয় তবে সামনের ওই পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে ইকো হয়ে আসে, তার জন্য এই জায়গাটির নাম রাখা হয়েছে ইকো পয়েন্ট। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি। তো কিছুটা সময় এখানে কাটিয়েই বেরিয়ে পড়লাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে গ্রিন ভ্যালি পয়েন্ট। এটা কিন্তু আপনাদের অন দা ওয়েতেই পড়বে। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন নেচারের এক অপরূপ সৌন্দর্য, ভ্যালি ও গ্রিনারির অপরূপ মেলবন্ধন। আপনারাও কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশুট করে নিতে পারেন। আমরাও কিছু ফটোশুট করে আবার বেরিয়ে পড়লাম। তো এখন আমরা চলে এসেছি গুপ্ত মহাদেব দর্শনের জন্য। এখানে কিন্তু গাড়ি বা স্কুটি পার্ক করে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। পার্কিং থেকে গুফা পর্যন্ত প্রায় 500 মিটারের মতো হেঁটে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। কিন্তু সত্যি আপনাদের কিন্তু একটুও কষ্ট হবে না, কারণ চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে করতেই কিন্তু পৌঁছে যাবে। এই গুপ্ত মহাদেব নিয়ে একটা প্রচলিত কাহিনী রয়েছে যে ভস্মাসুর নামে একজন অসুর ছিল। সে প্রচন্ড শিব ভক্ত ছিল। শিব তার তপস্যায় তুষ্ট হয়ে বলে বর চাওয়ার জন্য, আর অসুর অমরত্বের বর চায়। কিন্তু শিব তাতে রাজি না হওয়ার জন্য অসুর অসন্তুষ্ট হলেও বর চেয়ে নেয় সে যার মাথায় হাত রাখবে সেই যাতে ভস্ম হয়ে যায়। শিব 7 পাঁচ না ভেবে সেই বর তাকে দিয়ে দেয়, আর অসুর তখন শিবকেই ভস্ম করার জন্য তার পেছন পেছন ছুটতে থাকে। আর শিব ছুটতে ছুটতে এসে এই গুহার মধ্যেই আশ্রয় নেয়। সের জন্য এই জায়গাটির নাম হয়েছে গুপ্ত মহাদেব। গলিটা এতটাই সরু ও ভেতরের জায়গাটা এতটাই কম যে একবারে 4 জন 5 জনের বেশি ঢুকতে পারবে না। তারা ফিরে আসলে তবেই আবার অন্যরা ঢুকবে। আরো একটি কথা হলো, এখান থেকেই কিন্তু চওড়াগড় মহাদেব মন্দিরের ট্র্যাক শুরু হয়। এখান থেকে সোজা বেরোলে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে চওড়াগড় মন্দির। তো এবার আমরা যাব বড়া মহাদেব দর্শনে। তো বড়া মহাদেব ও গুপ্ত মহাদেব পাশাপাশি অবস্থিত। তো এখানেও প্রায় পার্কিং থেকে 200 মিটার হেঁটেই কিন্তু আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। তো এটা হলো বড়া মহাদেবের মেন এন্ট্রান্স, আর পাশে সুরেকও আছে। তো এই রাস্তাটি কিন্তু পুরো মন্দির পর্যন্ত যাবে। সুন্দর পাথরের তৈরি রাস্তা তৈরি করা হয়েছে, দুপাশে বসার জায়গাও আছে। জায়গাটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর। চারিপাশে পাহাড় ও বড় বড় গাছ দিয়ে ঘেরা, যেন চাদরের মতো মুড়ে রেখেছে প্লেসটাকে। আর এখানকার আবহাওয়া এতটাই মনোরম যে একটা পজিটিভ ভাইব পাবেন এখান থেকে। আর চারিপাশের শান্তি ও শান্তময় পরিবেশ যেন কিছুক্ষণ সময় কাটাতে মন করবে। তো এটা হলো বড়া মহাদেব টেম্পল। চলুন তাহলে আগে ভেতরে গিয়ে বাবার দর্শনটা সেরে ফেলা যাক। ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা, আর অনবরত এই পাথরগুলো দিয়ে জল চুয়ে চুয়ে পড়ছে এই কুণ্ডের মধ্যে।
আমরা কিন্তু খুব ভালোভাবে বাবা দর্শনটা সেরে ফেলেছি। আর এখানে শিবলিঙ্গের সাথে সাথে কিন্তু শিব, পার্বতী, গণেশ ঠাকুরের মূর্তিও আছে। তো এখানে লিখিত আছে সেই ভস্মসুরকে বিষ্ণু ভগবান এই কুণ্ডের মধ্যে ভস্ম করে দিয়েছিল, তাই এর নাম হয়েছে ভস্মকুণ্ড। মহাদেব থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে গেলে এই যে গুহা দেখতে পাচ্ছেন, এটা হলো পার্বতী গুহা। এখানে পার্বতী দেবীর পুজো করা হয়। পার্বতী গুহা থেকে সোজা বেরিয়ে আসলে উপরের দিকে উঠলে কালা দেবের গুফাও পাবেন। এরপর আমরা বেরিয়ে পড়েছি রাজেন্দ্রগিরির সানসেট পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এখানকার প্রতিটি রাস্তায় কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তার আশেপাশের ভিউ কিন্তু অসাধারণ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আমরা এখন চলে এসেছি রাজেন্দ্রগিরিতে, আর এটা হলো রাজেন্দ্রগিরির পার্কিং। তো রাজেন্দ্রগিরি উদ্যানটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের দ্বারা 1953 সালে স্থাপিত হয়েছিল। আর এই উদ্যানটি খুবই সুন্দর আর খুবই ওয়েল মেনটেন করে রাখা হয়েছে এখনো পর্যন্ত। আর এখানে কিন্তু সানসেটের সময় প্রচুর লোকজনের ভিড় দেখা যায়, কারণ সানসেটের ভিউ এনজয় করার জন্য প্রত্যেকটি ট্যুরিস্টই এখানে আসে। আমরাও কিছুটা সময় এখানে কাটিয়ে বেরিয়ে পড়লাম ঝিল দেখতে যাওয়ার জন্য। ঝিল পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, তার জন্য সবাইকে বলবো স্কুটি নিয়ে আপনারা ঘুরুন, ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিন, তারপরে যেদিক দু চোখ যায় সেদিক চলে যান, কারণ অসাধারণ ভিউ দেখতে পারবেন চারিদিকে। ঝিলটা কিন্তু যথেষ্ট বড়, এখানে বোট রাইডিং হচ্ছে আর জিপ লাইনিং হয়। এক একটা পার্টে যাওয়ার জন্য আলাদা আলাদা চার্জ নিয়ে থাকে বোট রাইডিং এ। তবে একটা কথা সাজেস্ট করতে পারি, যদি আপনারা জিপ লাইনিং ও বোট রাইডিং না করেন তবে এই পয়েন্টটা স্কিপ করতে পারেন। তো আমরা এখন এই চার্চটায় যাচ্ছি। তো এটা বহু বছর পুরনো একটি চার্চ। এটা পাঞ্চমারির বাস স্টপ থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত, একদমই মেন রোডের পাশেই। তো এটা হলো পাঞ্চমারির মেন মার্কেট। এখানে প্রচুর হোটেল ও শপ আছে রাতে ডিনার সেরে ফেলার জন্য। তো আজ হলো ডে 2। তো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জটাশঙ্কর দর্শনের জন্য, কারণ কাল এটা আমাদের স্কিপ হয়ে গেছিল। যদি জিপসি নিয়ে আসেন তবে কিন্তু এই এন্ট্রি গেট পর্যন্তই আসতে পারবেন, ভেতরে শুধুমাত্র স্কুটি অ্যালাউ আছে। না হলে কিন্তু পুরো 1.5 কিলোমিটার আপনাদের হেঁটেই যেতে হবে, আর স্কুটি থাকলে 1 কিলোমিটার ভেতরে রাম মন্দির পর্যন্ত আপনারা স্কুটি নিয়ে চলে আসতে পারবেন। এই যে সামনে শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, এর পেছনেও স্টোরি আছে। সেটা হলো বহু বছর আগে কিষানলাল বিশেল নামে এক আদিবাসী ছিলেন, যিনি পাথর কেটে কেটে নিজের হাতে ভগবানের মূর্তি দেওয়া স্টার্ট করে। কিছু বছর পর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এনার এই অ্যাক্টিভিটিকে বন্ধ করে দেয়। এখনো কিন্তু আপনারা এখানে সেই মূর্তিগুলো দেখতে পাবেন। তো পাঞ্চমারির এটা কিন্তু একটা পপুলার ভিউ পয়েন্ট, তো কোনো মতেই আপনাদের লিস্ট থেকে এটাকে বাদ রাখবেন না। আর এই জটাশঙ্কর টেম্পলটা কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি গুহার মধ্যে হয়েছে। এখানকার চারিপাশের ন্যাচারাল ভিউ কিন্তু সত্যিই অসাধারণ। আর এই শিলাখণ্ডগুলির মধ্যে কিন্তু ডিফারেন্ট আকার ও শেপ দেখতে পাবেন, যেগুলো কিন্তু আপনাদের চমক লাগিয়ে দেবে। আরও একটা কথা, রাম মন্দির থেকে কিন্তু অনেকটা নিচে নেবে আমাদের জটাশঙ্করের গুহাতে পৌঁছাতে হবে। প্রায় 100 থেকে 150টা সিঁড়ি অতিক্রম করে আমাদের নিচে নামতে হবে। আর এখানে কিন্তু জুতো খুলে নিচে নামতে হবে, জুতো রাখার জায়গা আছে, আর তারই সাথে বসার জন্য কিছু স্পেস করে দেওয়া আছে, যেখানে বসে আপনারা একটু রেস্ট নিতে পারেন। দেখুন ওই টপে শিলাখণ্ডে সিংহের মুখের মতো শেপ হয়ে আছে। তো ধীরে ধীরে নিচে নেমে আমরা পৌঁছে গেছি জটাশঙ্কর গুহাতে। তো
আমাদের এখন এই গুহার মধ্যে যেতে হবে। তো প্রথমে বলি, গুহাতে এন্ট্রি করলে পেছনে তাকালে দেখতে পাবেন উপরে পাথরের যে শেপ তৈরি হয়েছে সেটা দেখে মনে হচ্ছে সাপের ফনার মতো। এটা কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে। আর সামনে যে কুমিরের মতো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে। আর এই কুমিরের গায়ে যে কাটা থাকে এর গায়ে কিন্তু ন্যাচারাল ভাবে শিবলিঙ্গের মতো তৈরি হয়েছে। মোট 108টি শিবলিঙ্গ আছে এখানে। আর এই মগরমাছের পুরো লেন্থ হলো 15 ফুট। তো অবশেষে আমরা বাবার দর্শন পেলাম। তো মহাদেব দর্শনের পর এক্সিট পয়েন্ট থেকে বেরোলে দেখতে পারবেন দুটো শিলাখণ্ডের মাঝে একটা পাথর আটকে আছে। এটাও কিন্তু খুব সুন্দর দৃশ্য। আর এই রাম মন্দিরে আছে সেই পাথর যেটা জলে ডোবে না, রাম সেতু তৈরির সময় ইউজ করা হয়েছিল। তো এরপর আমরা জিপসি নিয়ে বেরোবো পেইড এন্ট্রি পয়েন্টগুলো কভার করার জন্য। এটা হলো আমাদের জিপসি। তো আজ এটাই করে আমরা ঘুরবো। তো আমরা কিন্তু শেয়ারিং জিপসি নিয়েছি, তাই আমাদের 700 টাকা করে পার হেড পড়েছে। বাট আপনারা যদি ফুল জিপসিটা বুক করতে চান তাহলে কিন্তু আপনাদের 4000 থেকে 4200 টাকা করে পড়বে টোটাল। बोली उन लोगों को सुनाई नहीं। आज जो अपन जा रहे हैं 3 नंबर रूट पे जाएंगे अपन। पहला स्पॉट रहेगा पांडा गुफा, दूसरा है म्यूजियम बीफाल। बीफाल के बाद लंच हो जाएगा, लंच के बाद दोपहर के बाद चलेंगे रीजगढ़, वहीं पे इको पॉइंट है, उसके बाद आसान दरस है, भव्य दरस है और लास्ट में सनसेट है धूपगढ़। তো আমরা প্রথমেই আসলাম পাণ্ডব গুহা দেখার জন্য। টাইম থাকলে আপনারা কিন্তু ডে 1-এও এটা কভার করে নিতে পারেন। তো পাণ্ডব গুহার ঢোকার মুখেই বিশাল বড় সুন্দর একটা উদ্যান আছে, যেটার পাশ থেকে রাস্তা গেছে, সেটা গিয়ে ডাইরেক্ট পৌঁছাবে পাণ্ডব গুহাতে। তো এটা হলো অনেক অনেক বড় একটা শিলাখণ্ড, যার মিডিলে উপরে কেটে কেটে গুহা বানানো হয়েছে। আর এখন চারিপাশে রেলিং করেও দেওয়া হয়েছে পর্যটকদের জন্য, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আর কেভস গুলোকেও এখন কভার করে দিয়েছে নেটের জাল দিয়ে, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। তো পঞ্চমারির অর্থ হলো, পঞ্চ মানে 5 আর মারি মানে গুহা। লিখিত আছে মানে পাণ্ডবরা তাদের বনবাসের সময় কিছুদিন এখানে অবস্থান করেছিল। আর এই 5টি গুহা থেকে এই জায়গাটির নাম হয়েছে পাঁচমারি। প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান নামে এক বুদ্ধিস্ট মঙ্ক 4th থেকে 5th সেঞ্চুরির মধ্যে এই গুহা বানিয়েছিল। আর মহাভারতকালে পঞ্চপাণ্ডব কিছু সময় এই গুহার মধ্যে ছিল বলে এই জায়গাটির নাম হয়েছিল পাঁচমারি। এগুলো খারাপ বানিয়েছে। তো এখান থেকে পুরো সিটির ভিউটা আপনারা পাবেন। এখান থেকে সিটির ভিউটা জাস্ট অসাধারণ। আর যারা ফটোশুট করতে ভালোবাসেন তাদের জন্য একটা পারফেক্ট প্লেস এটা। আর এটা হলো শিলাখণ্ডের পুরো টপের ভিউটা। তো এবার আমরা বেরিয়ে পড়বো বাইসন লজের উদ্দেশ্যে, কারণ সকাল 9টা থেকে বাইসন লজ ওপেন হয়। তো এর আগে যদি আপনারা কোনো ফ্রি এন্ট্রি পয়েন্টে ভিজিট করতে চান তো সেগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো পাঁচমারিতে পেড এন্ট্রি পয়েন্টের জন্য যে পারমিট লাগে, স্কুটি বা বাইকের জন্য যে পারমিট লাগে, যে গাইড নিতে হয়, সবকিছু কিন্তু আপনারা এই বাইসন লজ মিউজিয়াম থেকেই আপনাদের কালেক্ট করতে হবে। আরো হলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিপ হয়, যেমন টিপ নাম্বার 1, টিপ নাম্বার 2, টিপ নাম্বার 3 এরকম করে। আর সেই অনুযায়ী কিন্তু বাজেট সেট করা হয়। তো আমরা আজকে যাব টিপ নাম্বার 3-তে, মানে বি ওয়াটারফল, ধূপগড়, রিজগড় এই দিকটাতে। তো আমাদের টোটাল পড়েছে 4200 টাকার মতো। তো এই 4200 টাকার মধ্যে পাবেন গাইড, জিপসির পারমিট ও পেইড এন্ট্রি পয়েন্টগুলোর পারমিট। তো এক একটা জিপসিতে 6 থেকে 7 জন করে নেয়। তো আপনারা শেয়ারিং করলে পার হেড 600-700 টাকা করে পড়বে। আরো একটি কথা হলো, আপনারা যদি বাইক বা স্কুটি নেন তাহলে কিন্তু আপনারা ধূপগড় যেতে পারবেন না, কারণ ধূপগড়ের পারমিট এখানে দেওয়া থাকে না। আর 3:30 পর্যন্তই পারমিট থাকে বাইক বা স্কুটির। তো আমরা এখন যাচ্ছি বি ওয়াটারফলের উদ্দেশ্যে। আর এটা হলো বি ওয়াটারফলের চেক পোস্ট। তো এখানে পারমিট শো করাতে হবে। এখান থেকে কিন্তু জিপসি ছাড়া স্কুটি বা বাইক কিন্তু আর ভেতরে যাবে না। তো স্কুটি বা বাইক আনলে কিন্তু আপনাদের এখানেই পার্ক করাতে হবে। তারপরে 2.5 কিলোমিটার হেঁটে ট্র্যাক করে আপনাদের বি ওয়াটারফল পর্যন্ত যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, দুপাশে ঘন বন আর মাঝখান থেকে সরু রাস্তা। আর জিপসি নিয়ে আসলে জিপসি কিন্তু ওয়াটারফল থেকে 500 মিটার দূরত্বে নামিয়ে দেবে। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার কাকু কাম আমাদের গাইড আজকের। ইনি হচ্ছে এখানকার লোকাল বাসিন্দা উইথ 15 ইয়ার্স এক্সপিরিয়েন্সড।
তো এটা হলো বি ওয়াটারফলের পার্কিং এরিয়া। এখান থেকে এবার হেঁটেই যেতে হবে। একটুখানি নিচে নামলে এই ছোট একটা ওয়াটারফল আপনাদের চোখে পড়বে, যেটাও কিন্তু দারুণ সুন্দর। প্রচুর মানুষ এখানে বসে আছে, বসে সময় কাটাচ্ছে, কেউ আবার স্নানও করছে। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো আমিও এখানে কিছুক্ষণ বসে ফুড স্পা করিয়ে নিলাম ফ্রিতে, তারপরে আবার রওনা দিলাম মেন ওয়াটারফলের দিকে। প্রায় 400 মিটার নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। নামাটা একটু ইজি হলেও ওঠাটা কিন্তু খুবই কষ্টকর। যতটা ওয়াটারফলে সাউন্ড শুনতে পাচ্ছি, এক্সাইটমেন্ট ধীরে ধীরে বাড়ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, ওয়াটারফল দেখতে পাচ্ছি। তো সিঁড়ি দিয়ে নিচে নেমে যে ওয়াটারফল দেখতে পাচ্ছি, এটাই হলো বি ওয়াটারফল। অনেকটা উপর থেকে পড়ছে বলে এটা যখন আমাদের গায়ে এসে পড়ে তখন মৌমাছির কামড়ের মতো ফিল হয়, ও তারই জন্য এই ওয়াটারফলের নাম হয়েছে বি ওয়াটারফল। তো এখন কিন্তু এই টাইমে প্রচুর লোকজন এখানে আছে, সকলে স্নানও করছে, আপনারাও করতে পারেন। পার্কিং এরিয়ার ওখানে ওয়াশরুমও আছে ড্রেস চেঞ্জ করার জন্য। উপর থেকে নিচে নামতে যতই কষ্ট হোক না কেন, নিচে নামার পরে যখন এই দৃশ্য দেখতে পারবেন, এত সুন্দর একটা ওয়াটারফল দেখতে পারবেন, সব ক্লান্তিই দূর হয়ে যাবে। আমরা এখন কিছুক্ষণ বসে ওয়াটারফলের চারিদিকের ভিউ এনজয় করব, আর তারই সাথে কিছু ফটোশুটও করে নেব। তো এক কথায় এটা হলো পঞ্চমাড়ির মাস্ট ভিজিট প্লেসের মধ্যে একটা। বি ওয়াটারফলের এন্ট্রি টাইম হলো 9টা থেকে 3:30। তো আমরা এখন তাড়াতাড়ি উপরে যাব, কারণ আমাদের আরো কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলোকে কভার করতে হবে। তো নেক্সট আমরা চলে আসলাম রিজগড়ে। ওই যে দূরে শিলাখণ্ডগুলো দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত ট্রেকিং করে যেতে হবে। প্রায় 400 মিটারের মতো ট্রেকিং আছে। রাস্তাটা কিন্তু একদমই ইভেন না, উঁচু নিচু ছোট বড় পাথরে ভর্তি, তো একদমই সাবধানে যেতে হবে। তো রিজগড় হলো ওয়ান অফ দ্য বিগেস্ট ন্যাচারাল কেভ ইন পাঁচমারি। আর এটা হলো কেভের মধ্যে যাওয়ার ওয়ে। চলুন তাহলে ধীরে ধীরে নিচে নামা যাক। দেখতেই পাচ্ছেন দুটি বিশাল শিলাখণ্ড একসাথে জয়েন হয়ে নিচে বড় একটা কেভের সৃষ্টি করেছে। আর এই কেভের দুপাশের এন্ডই কিন্তু ওপেন। তো আমি এখন রিজগড়ের কেভের মধ্যে চলে এসেছি। কেভের ভিতরটা কিন্তু সত্যি খুব ঠান্ডা, আর খুবই সুন্দর ঠান্ডা হাওয়াও বইছে। কেভের এই ইনসাইড ভিউটা এতটাই অসাধারণ যে আপনারা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। তো এটা হলো কেভের এক্সিট পয়েন্ট। সো এখান থেকে আমাদের বেরোতে হবে। তো কেভের মুখটা এতটাই ছোট যে আমাদের হামাগুড়ি দিয়ে বেরোতে হয়েছে। এই দেখুন সবাই বেরোচ্ছে, আর এখানেও নাকি সাউন্ড ইকো হয়, তাই আমিও একবার ট্রাই করলাম। তো এখন ঘড়িতে বাজে 2:30। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চটা সেরে ফেলার জন্য, তারপরে আমরা রওনা হব নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি নন্দনবন রেস্টুরেন্টে। এটা এখানকার ফেমাস রেস্টুরেন্ট। তো আমাদের গাইড আমাদের এখানে নিয়ে এসেছে। তো লাঞ্চটা আমরা ঝটপট সেরে নিয়ে চলে এসেছি ধূপগড়ের চেক পোস্টে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ये लेफ्ट में देख रहे हैं माउंटेन, वहीं जाने वाले हैं अपन, उसी को कहते हैं धूपगढ़। हाँ, ऊपर में, हाँ, एकदम ऊपर में।
ধূপগড় হলো সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ অ্যান্ড মধ্যপ্রদেশেরও উচ্চতম শৃঙ্গ, আর এর উচ্চতা 1350 মিটার। আর এই ধূপগড় সুদৃশ্যতম সূর্যাস্তের জন্য জনপ্রিয়। আরও একটা কথা আমি জানিয়ে রাখি, এখানে যদি কেউ 2 হুইলার বা নিজস্ব কার নিয়ে আসতে চান তবে কিন্তু সেটা অ্যালাউ হবে না, শুধুমাত্র জিপসি নিয়েই এখানে আসা যাবে। তো এটা হলো সানরাইজ পয়েন্ট অ্যান্ড তারই সাথে এখান থেকে কিন্তু এন্টায়ার টাউনের ভিউ দেখতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা জাস্ট অস্বাভাবিক সুন্দর। তো এখানে আসার বেস্ট সিজন হলো মনসুন, কারণ এখানে চারিদিকে আপনি ক্লাউড ও সবুজ পাতা দেখতে পাবেন। তো আমরা এখন এগিয়ে চলেছি ধূপগড়ের দিকে। তো এখানকার নাম ধূপগড় এর জন্য দেওয়া হয়েছে কারণ এখানে মর্নিং এ সানরাইজ ও ইভিনিং এ সানসেট হয়। সূর্যের প্রথম ও লাস্ট কিরণটা এই জায়গাতেই পড়ে। যতক্ষণ সূর্য মাথার উপরে থাকে এখানেও ধূপ ততক্ষণ থাকে। তো তারই জন্য এই জায়গাটার নাম হয়েছে ধূপগড়। তো এটা হচ্ছে ধূপগড়ের আর্ট গ্যালারি। তো আর্ট গ্যালারি পাশ থেকে যে রাস্তাটা গেছে সেখান থেকেই আমরা পৌঁছে গেলাম ধূপগড়ের সানসেট পয়েন্টে। জায়গাটা কিন্তু অতীব সুন্দর, চারিদিকে মেঘ ও রোদের খেলা চলছে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখনো তেমন লোকজন এসে পারেনি। পাঁচমারি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হলো এই ধূপগড়। এখানে চারিপাশে বসার জায়গাও তৈরি করা আছে, এখানে আরাম করে বসে আপনারা সানসেট দেখতে পাবেন ও তারই সাথে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। এখন দেখুন পুরো লোকজন ভরে গেছে এখানে, অ্যান্ড আরো অনেক ইনফরমেশন আছে। চলুন তার আগে সানসেটটা এনজয় করে নেওয়া যাক। তো এরপর আমি শেয়ার করব আপনারা কলকাতায় কিভাবে রিটার্ন যাবেন। আপনারা যদি পিপারিয়া রিটার্নের গাড়ি বুক করতে না পারেন তাহলে টেনশনের কোনো কারণ নেই। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে। যেদিন আসবেন তার আগের দিন ইভিনিং এ গিয়ে একটু খোঁজ করে নেবেন। প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর বাস আছে, খুব সহজে কম পয়সার মধ্যে পিপারিয়া আপনারা চলে আসতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। যেদিন আপনারা কলকাতা থেকে পিপারিয়াতে নামবেন সেদিন রাতে যদি কোনো হোটেল না পান তো তারাই ফেসিলিটিসগুলো নিতে পারেন একদম ফ্রিতে। আগে দেখে নিন এই ওয়েটিং রুমগুলো। তো যাদের ট্রেন মনে হচ্ছে যে রাত 11টা-12টা নামাবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা স্টেশনেই আপনারা ডাইরেক্ট যেখানে নামাবে সেখান থেকে 1 নম্বর স্টেশনে চলে আসবেন। সেখানে আপনাদের ওয়েটিং রুম আছে, রেস্ট রুম আছে, সেখানে বসেও আপনারা কিন্তু 2-3 ঘন্টা রাতের কাটিয়ে দিতে পারেন। একদমই চিন্তার কোনো কারণ নেই। আর যাদের ধরুন আগের থেকেই স্টেশনের পাশে যদি কোনো হোটেল বুক করা থাকে তবে তাদের গাইড নিয়ে সেখানে চলে যেতে পারবেন। তো আমাদের ট্রেন টাইম হলো হাওড়া টু মুম্বাই মেল 10টা 50-এ পিপারিয়া স্টেশনে আসবে। আশা করি ভিডিওটা সকলের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।